বেশ, তো আগের দিন আমরা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের জল চক্র পর্যন্ত পড়েছি, তাই তো? এর পরবর্তী আছে বঙ্গভঙ্গ বলে একটা প্রশ্ন। বঙ্গভঙ্গ কি? তো দেখো, আমাদের দেশে একসময় ইংরেজরা শাসন করত। তোমরা জানো যে একসময় আমাদের দেশে ইংরেজরা শাসন করত। এইবার ভারতের লোকেরা, ওরকম নয়, ভারতের লোকেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করত যাতে ইংরেজরা ভারত থেকে চলে যায়। এইবার এই ভারতের লোকেদের লড়াই যাতে শক্তিশালী না হয়, তাই ইংরেজরা সবসময় চাইতো, অন্যমনস্ক নয়, তাই ইংরেজরা চাইতো ভারতীয়রা যাতে একসঙ্গে লড়াই না করতে পারে, তারা যাতে বিভক্ত হয়ে যায়। তাদের একজোট হলে কি হবে, লড়াই খুব শক্তিশালী হবে। তাই তারা যদি আলাদা হয়ে যায় তাহলে কি লড়াই অত শক্তিশালী হবে না। তাই আর এই যে ভারতের যে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই, সেটা প্রধানত বেশি হতো আমাদের বাংলায়। বাংলা, তখন বাংলা বলতে বাংলাদেশ ছিল, সেই বাংলায় লড়াইটা সব থেকে বেশি হতো। এইবার এই বাংলার লোকেদের একজোট হয়ে যাতে লড়াই করতে না পারে, তাই ইংরেজরা 1905 সালে বাংলাকে দুটো ভাগে ভাগ করতে চেয়েছিল। দুটো ভাগে ভাগ করতে চেয়েছিল। এই যে দুটো ভাগে ভাগ করতে চেয়েছিল, এইটাকে বলা হয় বঙ্গভঙ্গ, মানে বাংলাকে দুটো ভাগ করা। বাংলাকে যদি দুটো ভাগ করে দেওয়া হয়, এবং সেটা কিভাবে হবে, হিন্দু মুসলিমের ভিত্তিতে। হিন্দুরা একদিকে থাকবে, মুসলিমরা একটা দিকে থাকবে। তাহলে হিন্দু মুসলিম যদি আলাদা হয়ে যায়, তাহলে লড়াইটা অত শক্তিশালী হবে না, ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই সেটা অত শক্তিশালী হবে না। তাই এই বঙ্গভঙ্গ তারা চালু করেছিল। তাদের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল না। তারা চাইতো যে যাতে তারা তাদের রাজত্ব আরো বেশি দিন থাকে ভারতে, সেই কারণে তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এরকম বঙ্গভঙ্গ শুরু করেছিল, বা বাংলাকে ভাগ করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু ভারতের লোকেরা সেটা মেনে নেয়নি। ভারতের লোকেরা সেই প্ল্যানটা বুঝতে পেরে গেছিল যে এরা আমাদের খারাপের জন্য এটা করছে। তো তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করে। এবং তারা কি করে আন্দোলন, তারা ইংরেজদের বিভিন্ন জিনিসপত্র কেনা বন্ধ করে দেয়। তখন ইংরেজদের বিভিন্ন জিনিস ভারতে বিক্রি করতো তারা, তো সেই সমস্ত জিনিস কেনা বন্ধ করে দেয়। ইংরেজদের তৈরি বিভিন্ন স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেয়। তো সব কিছু ইংরেজদের সব কিছু বর্জন করে, ত্যাগ করে। এইভাবে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিল। তো শেষ পর্যন্ত ইংরেজরা আবার বঙ্গভঙ্গ তুলে নিতে বাধ্য হয়েছিল। তো শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ হয়নি। তো এই হচ্ছে বঙ্গভঙ্গ, ঠিক আছে, যেটা 1905 সালে হয়েছিল। বাংলাকে দুটো ভাগ করার পরিকল্পনা, এটাই হচ্ছে বঙ্গভঙ্গ, যেটা ইংরেজরা করতে চেয়েছিল। কিন্তু সেটা পরে হয়েছে, স্বাধীনতার পর হয়েছে, কিন্তু তার এই সময় হয়নি, 1905-এ হয়নি, কারণ ভারতের লোকেরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিল। তো সেই কারণে হয়নি। বেশ, তো এই গেল বঙ্গভঙ্গ। এইবার আমরা পশ্চিমবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটা হচ্ছে সুন্দরবন, এটা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে পশ্চিমবঙ্গের যে, এই দেখো পশ্চিমবঙ্গের যে মানচিত্র, এইদিকে দেখো, পশ্চিমবঙ্গের যে মানচিত্র একেবারে নিচের দিকে, নিচের দিক থেকে কোন দিক বলেছিলাম আগের দিন, ম্যাপ, দক্ষিণ দিক, হ্যাঁ। তো একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে সুন্দরবন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ লাল রঙের, এই জায়গাটা হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবনের ঠিক একদম কাছেই আছে বঙ্গোপসাগর। এই যে নীল রঙের অংশটা হচ্ছে বঙ্গোপসাগর। তো হ্যাঁ, তো এই বঙ্গোপসাগরের একেবারে তীরটাকে বলা হয় উপকূল। বঙ্গোপসাগরের উপকূলেই আছে সুন্দরবন, এই অঞ্চলটা। আর তো এই অরণ্যটা হচ্ছে, সুন্দরবন হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ কি সেটা আমি বলবো তোমাদের। ম্যানগ্রোভ অরণ্য পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, মানে সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। পৃথিবীর মধ্যে এত বড় ম্যানগ্রোভ অরণ্য আর কোথাও নেই। বলছি ম্যানগ্রোভ মানে কি বলবো। তো এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে এই সুন্দরবন। আর সুন্দরবন নাম হচ্ছে, তার কারণ হচ্ছে এই বনের মধ্যে সুন্দরী গাছ আছে। গাছগুলো, যে গাছগুলো, সেই গাছগুলোর নাম হচ্ছে সুন্দরী গাছ। এই গাছের সংখ্যা প্রচুর আছে। তো সেই কারণে এই গাছ, এই বনটা, হ্যাঁ, সুন্দরী গাছের সংখ্যা বেশি। তো সেই কারণে এই বনটার নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরী গাছ থাকার জন্য এই গাছটার নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরী গাছ মানে এই নয় যে গাছগুলো খুব সুন্দর দেখতে, গাছটার নাম সুন্দরী, বুঝতে পারলে? হ্যাঁ, সুন্দরী, গেওয়া, গরান, এই সমস্ত গাছ আছে, তার মধ্যে সব থেকে বেশি আছে সুন্দরী গাছ। সেই জন্য এই বনটার নাম হচ্ছে সুন্দরবন। বেশ, তো এই বনের বিভিন্ন বিষয় আমরা এই বনের বিভিন্ন বিষয়, কথা নয়, এই বনের বিভিন্ন বৈশিষ্ট্য, কি কি জীবজন্তু থাকে, সেখানকার মানুষজন কি কি কাজকর্ম করে। এই যে ম্যানগ্রোভ অরণ্য বললাম, ম্যানগ্রোভ অরণ্য আসলে কি,
এই সব কিছুই তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাহলে দেখো এখানকার লোক কিন্তু নৌকা চালায়, দেখা গেল নৌকা চালায়, তাহলে এখানকার লোকেদের একটা কাজ নৌকা চালানো। হ্যাঁ, জাল তো মাছ ধরা একটা কাজ তাদের, তাহলে নৌকা চালানো একটা কাজ এবং মাছ ধরা একটা কাজ। আচ্ছা বেশ, এবার দেখো সুন্দরবন এটা সমুদ্রের ধারে আছে, তো দেখো একদম সমুদ্রের উপকূল, হ্যাঁ সমুদ্র, তো সমুদ্রের ধারে আছে। এবার দেখো সমুদ্রের ধারে থাকার জন্য এই সুন্দরবনের অঞ্চলে যে মাটি, সেই মাটি হচ্ছে নোনা প্রকৃতির, মানে নুন, যেহেতু সমুদ্রের জল তো নুন থাকে, সেই নুন যেহেতু এই মাটিতে পৌঁছায়, তাই এই মাটি লবণাক্ত বা নোনা প্রকৃতির এখানকার মাটি। আর যেহেতু সমুদ্রের জল সবসময় ঢুকে যায়, তো সেই কারণে মাটি সবসময় কাদা হয়ে থাকে, মানে শক্ত নয়, মাটিগুলো নরম আলগা হয়। তো সেই জন্য এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে দু ধরনের মূল দেখা যায়, মানে শিকড়, মূল হচ্ছে শিকড় দু ধরনের দেখা যায়। এমনি তো গাছের শিকড় মাটির নিচেতে রাখে, কিন্তু এই ধরনের গাছের দুটো বিশেষ শিকড় দেখা যায়, যেটা গাছের নিচেতে নয়, গাছের ওপরে থাকে। কিরকম? এই যে দেখতে পাচ্ছ এখানে ছবিতে, এই যে গাছের ওপরে, এগুলো কিন্তু শিকড় মানে মূল, এইগুলো হচ্ছে শ্বাস মূল। কি করে এর সাহায্যে? এর সাহায্যে গাছ শ্বাস নেয়, মানে অক্সিজেন নেয়, এর সাহায্যে গাছ অক্সিজেন নেয় এই শ্বাস মূলের সাহায্যে। এই ধরনের গাছগুলো, এই যে মূল আছে এটা হচ্ছে শ্বাস মূল, যার সাহায্যে অক্সিজেন নেয়। আর একটা মূল আছে যেটা এই গাছটাকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে, কারণ মাটি নরম, যে কোনো মুহূর্তে গাছ পড়ে যেতে পারে। তাই এই যে দেখো এই ধরনের একটা মূল যেটা ঠেস দিয়ে ধরে রাখে গাছটাকে শক্তভাবে, সেই মূলটাকে বলা হয় ঠেস মূল। এই যে এখানে আছে। তো দু রকমের মূল দেখা যায়, একটা শ্বাস মূল, একটা ঠেস মূল। শ্বাস মূল কি করে? তার গাছটাকে অক্সিজেন নিতে সাহায্য করে, আর ঠেস মূল গাছটাকে এই নরম মাটিতে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। এইদিকে মনোযোগ দেবে। ঠেস মূল গাছটাকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করে। আর এই ধরনের যে অরণ্য, এই যে অরণ্য, এই অরণ্যটাকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। এই লবণাক্ত মাটিতে বা এই নোনা মাটিতে যে গাছগুলো হয়, সেই গাছগুলোকে বলা হয় ম্যানগ্রোভ গাছ। আর এই অরণ্য বা এই বনটাকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ জঙ্গল। ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ জঙ্গল, এই লবণাক্ত মাটিতে যে গাছ হয় সেইটাকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। বোঝা গেল? এবং এই গাছের বৈশিষ্ট্য কি? শ্বাস মূল থাকবে এবং ঠেস মূল থাকবে। শ্বাস মূল কি? গাছকে অক্সিজেন নিতে সাহায্য করবে, আর ঠেস মূল গাছটাকে শক্তভাবে ধরে রাখতে সাহায্য করবে। তো এই দুটো অবশ্যই থাকবে। তো এই গাছগুলোতে, এখানে সুন্দরী, গেওয়া, গরান, এই সমস্ত গাছ এখানে দেখা যায়। এই গাছগুলোতে শ্বাস মূল এবং ঠেস, এগুলো সুন্দরী, গেওয়া, গরান এইসব গাছের মধ্যে কিছু একটা। তো এই ধরনের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যাবে। বোঝা গেল? বেশ, কি কি জীবজন্তু এখানের মধ্যে থাকে সেটা তোমরা দেখে নেবে। প্রশ্ন থাকে যে সুন্দরবনে কি কি জীবজন্তু থাকে বা কোন কোন প্রাণী থাকে। ওখানে যারা ওই জায়গাটা সম্পর্কে জানে তাদের সঙ্গে যেতে হবে, এমনি এমনি যাওয়া যাবে না। যারা ওই জায়গাটা সম্পর্কে ভালো করে জানে, গাইড করতে পারবে, তারাই নিয়ে যায়। তো এখানকার লোকেরা দেখো মাছ ধরা, কাঁকড়া সংগ্রহ করা, এই সমস্ত কাজকর্ম করে। এইবার দেখো সুন্দরবনের
সুন্দরবনের প্রধান যে প্রাণী সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সব থেকে উল্লেখযোগ্য একটা প্রাণী। ওই সুন্দরী গেওয়া গড়ানের ফুল এরকম হলুদ রঙের হয়। কথা নয়, এই দেখো এইগুলো হচ্ছে সব শ্বাসমূল। এইগুলো হ্যাঁ শ্বাসমূল ঠেসমূল দুটোই আছে। হ্যাঁ এগুলো সব শ্বাসমূল, এগুলোর সাহায্যে অক্সিজেন নেয়। কুমির ওরা এমন ভাবে পড়ে থাকে যেন বোঝা যায় না ওরা আছে, তো ওইভাবে ওরা শিকার ধরে। হ্যাঁ শিকার ধরে। সুন্দরবনে শুধুমাত্র বাঘ হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারই থাকে, অন্য বাঘ থাকে না। না চিতাবাঘ থাকে না, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে এবার সুন্দরবন সম্পর্কে বোঝা গেল। প্রথম কথা হচ্ছে সুন্দরবন হচ্ছে একটা ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য কি? যেসব অরণ্যের মাটি লবণাক্ত মাটিতে যে সমস্ত গাছ হয় এবং শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়, সেই সমস্ত গাছ বা সেই সমস্ত অরণ্যকে বলা হয় ম্যানগ্রোভ অরণ্য। কিছু গাছ হচ্ছে সুন্দরী, গেওয়া, গড়ান, এই সমস্ত গাছ। কি কি প্রাণী থাকে আমরা দেখলাম এই অরণ্যের মধ্যে? রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, হ্যাঁ কুমির এবং বিভিন্ন রকমের পাখি, সাপ ইত্যাদি এই জঙ্গলের মধ্যে আছে। আর সুন্দরবন অঞ্চলের লোকেদের সুন্দরবন অঞ্চলের লোকেদের কাজ কি? হ্যাঁ নৌকা চালানো, মাছ ধরা, মধু সংগ্রহ করা, যেটা দেখায়নি এখানে। কথা নয়, সুন্দরবন অঞ্চলের লোকেদের কাজ মাছ ধরা, নৌকা চালানো, মধু সংগ্রহ করা এবং কোথাও কোথাও অল্প স্বল্প চাষবাসও হয়। তো এই সমস্ত কাজকর্ম এখানকার লোকেরা করে। হ্যাঁ কাঠ কাটে কিছু মানুষ। তো এই সমস্ত মানে এই সুন্দরবনকে কেন্দ্র করে যে সমস্ত কাজ হয় সেই সব কাজকর্ম ওরা করে।